আসসালামু আলাইকুম। গল্প ভাই মুনিম চ্যানেলে আজকে আপনাদেরকে পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের উপন্যাস নিশীথিনী। আজকে শুনবেন উপন্যাসের তৃতীয় পর্ব। ওসমান সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। তার বারবার মনে হচ্ছে এই লোহার রডটি ভয়ঙ্কর কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। মিসির আলির সঙ্গে দেখা হওয়া দরকার। তিনি নাকি ঢাকায় নেই, কোথায় গিয়েছেন কেউ বলতে পারে না, কবে ফিরবেন তাও কারো জানা নেই। মোহনগঞ্জ স্টেশনে মিসির আলি নামলেন রাত 7:30টায়। গায়ে প্রবল জ্বর, মাথায় অসম্ভব যন্ত্রণা, চোখ মেলতে পারছেন না এরকম অবস্থা। তার নিজের বোকামির জন্য এটা হয়েছে। শ্যামগঞ্জ পর্যন্ত ট্রেনে প্রচণ্ড ছিল। কামরায় লেখা 25 জন বসিবেন, বসেছে 50 জন, আরও 50 জন দাঁড়িয়ে। অসম্ভব গরম। বাথরুমের খোলা দরজা দিয়ে আসছে উৎকট দুর্গন্ধ। বারবার মিসির আলির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নরক যন্ত্রণা বোধহয় একেই বলে। যাত্রীদের মধ্যে আছে একজন রোগী, যে কিছুক্ষণ পর পর গো গো শব্দ করছে। সেই শব্দ শুনে মনে হয় এক্ষুনি বোধহয় তার প্রাণ বিয়োগ হবে। ভয়াবহ অবস্থা। মিসির আলি শ্যামগঞ্জ নেমে পড়লেন। খোলা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে বুক ভর্তি করে নিঃশ্বাস নেবেন এই আশায়। ট্রেন ছাড়ার সময় হঠাৎ মনে হলো ছাদে বসে গেলে কেমন হয়। অনেকেই তো যাচ্ছে, বাতাসের অভাব হবে না সেখানে। গ্রামের ভেতর দিয়ে ট্রেন যাবে, টাটকা বাতাস পাওয়া যাবে। তিনি ছাদে উঠে পড়লেন। ছাদের অবস্থা বেশ ভালো, চমৎকার হাওয়া। মিসির আলি নিজেকে ধন্যবাদ দিলেন ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটি নেবার জন্যে। সিদ্ধান্ত ঠিক ছিল না। হিরণপুর আসবার আগেই আকাশ অন্ধকার হয়ে গেল। প্রবল বাতাস বইতে শুরু করল। ধরবার মতো কোনো ব্যবস্থা নেই। তার মনে হতে লাগলো যে কোনো মুহূর্তে তাকে উড়িয়ে নিয়ে চাষা খেতে ফেলবে। জীবনের ইতি হবে সেখানেই। বাতাসের সঙ্গে সঙ্গে বর্ষণ, বৃষ্টির ফোঁটা সূচের মতো গায়ে বিচ্ছে। আর কি ঠান্ডা, যেন বরফের চাই থেকে গলে গলে পড়ছে। একটা ভালো অভিজ্ঞতা, কিন্তু এই অভিজ্ঞতার কথা অন্যকে বলার মতো সুযোগ কি আর হবে? মিসির আলি বাতাসের ঝাপটা সামলাবার চেষ্টা করছেন। ছাদের ওপরে বসা মানুষগুলোর কেউ কেউ আজান দিতে শুরু করেছে। আল্লাহকে খুশি করার একটা চেষ্টা। আল্লাহ খুশি হলেন কিনা বোঝা গেল না। ঝড় বৃষ্টি কিছুই কমল না। তবে ড্রাইভার ট্রেন দাঁড় করিয়ে ফেলল। ছাদের ওপরে বসে থাকা অসহায় মজলুম আজানের শব্দ নিশ্চয়ই তার কানে গিয়েছে। আজানের ধ্বনি একবারে বৃথা যায়নি। ঝড় আধা ঘন্টার মতো স্থায়ী হলো এবং পরের 20 মিনিটের মধ্যে মিসির আলির গায়ের তাপ হু হু করে বাড়তে লাগলো। মোহনগঞ্জ স্টেশনে নেমে তার মনে হলো প্ল্যাটফর্মে শুয়ে পড়েন। স্যার, আপনি কি মিসির আলি? হুঁ। আমি চৌধুরী বাড়ি থেকে আপনাকে নিতে এসেছি স্যার। ও আচ্ছা, আপনি কোন ট্রেনে আসবেন সেটা বলেন নাই। আমি সকাল থেকে সবকটা ট্রেন দেখছি। খুব কষ্ট দিলাম না? জি স্যার, তা দিলেন। মিসির আলি হেসে ফেললেন। বেশ ছেলেটি, বুদ্ধিমান এবং স্মার্ট। কথাবার্তায় কোনো গ্রাম্য টান নেই। কি করো তুমি? এখানকার কলেজে বিএ পড়ি, চৌধুরী বাড়িতে থাকি। নাম কি তোমার? জহুরুল হক। জহুরুল হক সাহেব, চলো রওনা হওয়া যাক। চলুন। আপনার মালপত্র কোথায়? মালপত্র কিছুই নেই। একটা হ্যান্ডব্যাগ ছিল, সেটা বাতাসে উড়ে গেছে। বাতাসে উড়ে গেছে মানে? ছাদে বসে এসেছি তো, ঝড়ের মধ্যে পড়েছি। বলেন কি? কি সর্বনাশ! শোনো জহুরুল,
এখান থেকে যাওয়ার ব্যবস্থা কি? আমার কিন্তু হাঁটার ক্ষমতা নেই। হাঁটা ছাড়া তো অন্য কোনো ব্যবস্থাও নেই। নদীতে এখনো পানি হয়নি, নৌকা চলে না। মিসির আলি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে পথে নামলেন। সেখানে আবার তাকে বৃষ্টিতে ধরল। তার জ্বরের ঘোর কাটতে দুদিন লাগলো। পুরোপুরি আচ্ছন্ন অবস্থা। সবকিছু স্বপ্নদৃশ্যের মতো। যা দেখেন তাই মনে হয় কাটা কাটা খণ্ডচিত্র। একটির সঙ্গে অন্যটির মিল নেই। একটি অপরূপা রূপবতী মেয়েকে প্রায় উদ্বিগ্ন মুখে তার পাশে বসে থাকতে দেখেন। এই মেয়েটি বোধহয় নাজনীন। মেয়েটি মাথায় পানি ঢালে, মাথার চুল টেনে দেয় এবং অত্যন্ত নরম স্বরে জিজ্ঞেস করে, চাচাজি, এখন কি একটু ভালো লাগছে? বলুন, ভালো লাগছে? তার ভালো লাগে না। তবু মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ভালো লাগছে মা, বেশ ভালো লাগছে। একজন বয়স্ক মহিলাকেও প্রায় সর্বক্ষণই তার ঘরের চেয়ারে বসে থাকতে দেখেন। ইনি বোধহয় নাজনীনের মা। এই মহিলাটি কথা টথা বলেন না। 24 ঘন্টা থাকবার পরিকল্পনা নিয়ে এসেছিলেন। তাকে থাকতে হলো 1 সপ্তাহ। 4 দিনের দিন তিনি নিজের ঘর থেকে বেরুলেন এবং খানিকক্ষণ হাঁটাহাঁটি করে আবার জ্বর বাঁধিয়ে ফেললেন। সেই জ্বর পুরোপুরি ছাড়ল না কখনো। তবু এর মধ্যেই যেসব কাজ করবার কথা সব করলেন। প্রথম কাজ ছিল ফিরোজ এসে যেসব জায়গায় গিয়েছে সেসব জায়গায় যাওয়া। দেখা গেল সে খুব বেশি বেড়ায়নি। বাড়ি এবং শিয়ালজানি খাল, এ দুয়ের মধ্যেই তার গতিবিধি সীমিত ছিল। একদিন শুধু উত্তরবন্ধ বিলে মাছ ধরা দেখতে গিয়েছিল। সেখানে সে নিজেই নেমেছিল মাছ ধরতে। তখন শিং মাছ কাটা ফুটিয়ে দেয়। সে ভয়ে অস্থির হয়ে পড়ে। তার ধারণা সাপে কেটেছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ ঘটনাটি ঘটে তার অসুস্থ হবার আগের দিন। খুব সম্ভব ঘটনাটি তার মনের উপর ছাপ ফেলে। রাতে তার একটু জ্বর জ্বরও হয়। যে বটগাছের নিচে চশমা পরা লোকটির সঙ্গে তার দেখা হয়েছিল, সেই গাছটিও তিনি দেখতে গেলেন এবং গাছের নিচে দাঁড়িয়ে তার মনে হলো ঘটনাটি এখানে ঘটেনি। ফিরোজের বর্ণনা অনুসারে জায়গাটা নির্জন। দুই একটা পরিত্যক্ত হিন্দু ঘরবাড়ি ছাড়া কিছু নেই। কিন্তু বটগাছটা যে অঞ্চলে, সে জায়গাটা নির্জন নয়। পাশেই শিয়ালজানি খালের উপরে একটি বাঁশের সাঁকো, যার ওপর দিয়ে লোকজন চলাচল করছে। নদীর ওপারেই কয়েক ঘর কুমোরের বাস। তাদের বাড়ি ভর্তি ছেলে মেয়ে, যারা খুব হইচই করে খেলে। এই অঞ্চলটিকে নির্জন বলা চলে না। ঘটনাটি নিশ্চয়ই অন্য কোথাও ঘটেছে এবং ফিরোজ ঘোরের মধ্যে হেঁটে হেঁটে চলে এসেছে বটগাছের নিচে, যেখানে অন্য লোকজন তাকে দেখতে পায়। মিসির আলি শিয়ালজানি খালের দুপার ধরে প্রচুর খোঁজাখুঁজি করলেন কোনো বকুল গাছ পাওয়া যায় কিনা। পাওয়া গেল না। তার দ্বিতীয় কাজ ছিল এখানে আসার পর ফিরোজের সঙ্গে যাদের দেখা হয়েছে তাদের সঙ্গে আলাপ করা, জানতে চেষ্টা করা তারা ফিরোজের আচার ব্যবহারে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছে কিনা। দেখা গেল খুব অল্প কিছু লোকজনের সঙ্গে তার কথা হয়েছে। কেউ তেমন কিছু বলেনি। মিসির আলি প্রত্যেকের সঙ্গে তার ইন্টারভিউয়ের খুঁটিনাটি লিখে ফেললেন। কয়েকটি নমুনা: মোসাম্মদ সালেহা বেগম, বয়স 50-55, আজমল চৌধুরীর মা, পর্দানসীন, কম কথা বলেন, রাতে চোখে ভালো দেখতে পান না। প্রশ্ন: ফিরোজ ছেলেটি কেমন? ভালো। কেমন ভালো? এত বড় লোকের ছেলে, কিন্তু অহংকার নেই। বুঝলেন কি করে অহংকার নেই? আমার পা ছুঁয়ে সালাম করল। যেদিন সে অসুস্থ হয় সেদিন, অর্থাৎ অসুস্থ হবার আগে কি তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? হয়েছিল, চা খাওয়ার সময়। কোনো কথা হয়েছিল? না। ওকে দেখে কি আপনার একটু অন্যরকম লাগছিল? না। তবে চোখ মুখ ফোলা ছিল। রাতে ঘুম হয়নি, সেজন্য বোধহয়।
বুঝলেন কি করে ওর রাতে ঘুম হয়নি? কারণ আপনার সঙ্গে তো ওর কোনো কথা হয়নি। সে আজমলের কাছে বলছিল, তাই শুনলাম। আপনি জিজ্ঞেস করেননি কি জন্য ঘুম হয়নি? না। নাজনীন সুলতানা, বয়স 20-21, মমিনুন্নেসা কলেজ থেকে বিএ পাশ করে বাড়িতে আছে। অপরূপ রূপবতী, মায়ের মতো স্বল্পভাষী নয়, ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে, লাজুক নয়, কথাবার্তায় মনে হলো অত্যন্ত জেদি, তবে হাসি খুশি ধরনের মেয়ে। প্রশ্ন, কেমন আছো নাজনীন? ভালো আছি চাচা। আপনি এমন খাতা কলম নিয়ে প্রশ্ন করছেন কেন? আমার কাছে মনে হচ্ছে আমি কোনো পত্রিকায় ইন্টারভিউ দিচ্ছি। ফিরোজকে তোমার কেমন লেগেছিল? ভালো। কেমন ভালো? বেশ ভালো। এই পর্যায়ে মেয়েটি ঈষৎ লজ্জা পেয়ে গেল। ঠিক কি কারণে তুমি বলছো বেশ ভালো? জানি না কি কারণে। ফিরোজ অসুস্থ হবার পেছনে কি কোনো কারণ আছে বলে মনে হয়? এইসব নিয়ে আমি কখনো ভাবিনি চাচা। আচ্ছা, ফিরোজ অসুস্থ হয়ে তোমাদের বাড়িতে এলো, সে সময় তুমি তার সামনে গিয়েছিলে, তোমাকে কি সে চিনতে পেরেছিল? চিনতে পেরেছিলেন কিনা তা তো চাচা বলতে পারবো না, তবে উনি খুব হইচই করছিলেন, আমাকে দেখে হইচই থামিয়ে ফেলেন। রাতের বেলাও চিৎকার শুরু করলেন, তখন ভাইয়া আমাকে ডেকে নিয়ে গেলেন, আমাকে দেখে চুপ করে গেলেন। আচ্ছা, এখন আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, জবাব দিতে না চাইলে জবাব দিও না। প্রশ্নটি হচ্ছে, ধরো ফিরোজ যদি এখন পুরোপুরি সেরে যায় এবং তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি রাজি হবে? খুব সহজ এবং শান্ত গলায়, হ্যাঁ, হব। চাচা, আজকের মতো থাক, আপনার জন্য এখন শরবত নিয়ে আসি, নাকি চা খাবেন? আপনি খুব ঘন ঘন চা খাচ্ছেন, এটা কিন্তু চাচা ভালো না। হরিপ্রসন্ন রায়, MBBS, স্থানীয় ডাক্তার, বয়স 40-45, ব্যস্ত বাগিশ লোক। এ অঞ্চলে তার খুব পসার আছে। ইন্টারভিউ চলাকালেই দুজন লোক তাকে নিতে এলো, কথা বেশি বলেন। প্রশ্ন, আপনি কখন রুগীকে দেখতে এলেন? আমাকে খবর পাঠিয়েছে 5টায়। যাওয়ার উপায় ছিল না, কারণ ধর্মপাশা থেকে একজন পেশেন্ট এসেছে। এখন তখন অবস্থা, পেটের ব্যথা, আলসার ছিল, সেই পেইন। কাজে আমি সন্ধ্যার পরে গিয়ে উপস্থিত হই, ধরুন 6টা 6:30। শীতকাল তো, 6টার সময় চারদিক অন্ধকার। আপনি কি দেখলেন? মানে রুগীর অবস্থার কথা বলছি। গো গো শব্দ করছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, হিস্টেরিয়ার লক্ষণ মনে হলো। চোখ বড় বড় করে ঘোরাচ্ছিল, ভয়াবহ অবস্থা। আমি নাড়ি দেখলাম, হার্টবিট ছিল খুব হাই। হিস্টেরিয়াতে এরকম হয়। ওষুধপত্র কি দিলেন? তেমন কিছু না, ঘুমের ওষুধ দিয়েছি, ফেনোবারবিটন। তারপর বললাম ইমিডিয়েটলি ঢাকা নিয়ে যেতে। কতক্ষণ ছিলেন আপনি? রাত 10টা পর্যন্ত ছিলাম। ওরা খুব ঘাবড়ে গিয়েছিল, নাজনীন কান্নাকাটি করছিল, কাজেই রোগী ঘুমিয়ে না পড়া পর্যন্ত ছিলাম। ঘুমের মধ্যে কি রোগী কোনো কথাবার্তা বলছিল? না, সাউন্ড ঘুম। আমি ঘুমের মধ্যে আরেকবার নাড়ি দেখলাম, হার্টবিট বেশি ছিল, তবে আগের চেয়ে কম। কত ছিল তা মনে নেই। গায়ে টেম্পারেচার ছিল? আমি যখন দেখি তখন অল্প অল্প ছিল, 99.5। আমি চলে আসার সময় বলেছিলাম সকালবেলা আবার দেখব, কিন্তু সেটা সম্ভব হয়নি। ভোর 5টার ট্রেনে রুগীকে নিয়ে তারা ঢাকা চলে যায়। জহুরুল হক, বয়স 20-21, স্থানীয় কলেজের ছাত্র, বুদ্ধিমান এবং স্মার্ট। চৌধুরীদের বাড়ি লজিং থাকে, এদের সঙ্গে ক্ষীণ আত্মীয়তার সম্পর্ক আছে। কথাবার্তা শুনে ধারণা হলো নাজনীন মেয়েটির প্রতি সে খানিকটা অনুরক্ত। প্রশ্ন, ফিরোজের সঙ্গে তোমার কথা হয়েছিল? জি না, আমি একটু দূরে দূরে ছিলাম।
দূরে দূরে ছিলে কেন? আজমল ভাই সব সময় তার সঙ্গে সঙ্গে থাকতেন। আমি আজমল ভাইকে সব সময় এড়িয়ে চলি, তাকে ভীষণ ভয় পাই। কাজেই। ভয় পাও কেন? আজমল ভাই ভীষণ রাগী, চট করে রেগে যায়। ওদের ফ্যামিলির সবাই খুব রাগী। এখনো ওদের মধ্যে কিছুটা জমিদার জমিদার ভাব আছে। সবাইকে মনে করে ছোট লোক। ফিরোজ কেন অসুস্থ হয়েছে বলে তোমার ধারণা? জানি না কেন হয়েছে, তবে লোকে বলে ওরা ধুতরার বিষ খাইয়ে পাগল করে ফেলেছে। বলো কি তুমি? না, আমি মোটেই বিশ্বাস করি না। লোকে কি বলে সেটা বললাম। লোকে এ জাতীয় কথা কেন বলছে? এদের পূর্বপুরুষরা খুব অত্যাচারী জমিদার ছিল। এরা মানুষের প্রাণ অতিষ্ঠ করে দিয়েছিল। এরা প্রচুর অন্যায় করেছে, সেজন্যই এসব বলে। তুমি মনে হয় এদের ওপর রেগে আছো। না, রাখবো কেন? সত্যি কথাটা আপনাকে বললাম। মোহনগঞ্জে আসায় মিসির আলির তেমন কোনো লাভ হয়নি। এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাননি যেটা তার কোনো কাজে আসবে। চট করে অবশ্যই কোনো কিছুই পাওয়া যায় না, খুঁজতে হয়। জট খোলবার প্রথম ধাপই হচ্ছে অনুসন্ধান। অন্ধকারে হাতড়ানোর মতো কোনো আলোর ইশারা থাকতে হবে। সেরকম কোনো আলোর সন্ধান মিসির আলি এখনো পাননি। তবে যাবার দিন ভোরবেলায় একটি সূত্র পাওয়া গেল। অস্বস্তিকর একটি সূত্র, যাকে গ্রহণ করাও যায় না আবার ফেলেও দেওয়া যায় না। নাজনীন এসে বলল, চাচা, আসুন আপনাকে একটা মজার জিনিস দেখাবো। কি মজার জিনিস? আমাদের এক পূর্বপুরুষ পিতলের একটি কলসি পেয়েছিলেন। কলসি ভর্তি ছিল মোহর। সেই মোহর পেয়েই তারা জমিদার হলো। কলসিটায় কোনো বিশেষত্ব আছে? না, সাধারণ কলসি। তবে আমাবস্যার সময় এটা ঝনঝন শব্দ করে। তুমি নিজে শুনেছ? না, তবে অনেকেই শুনেছে। আমি আর ভাইয়া এক আমাবস্যার রাতে কলসির পাশে জেগেছিলাম, কিচ্ছু শুনতে পাইনি। মিসির আলি হাসি মুখে বললেন, প্রাচীন মোহর ভর্তি কলসি, এ জাতীয় গল্প খুব প্রচলিত, তবে এসবের কোনো ভিত্তি নেই। চাচা, অনেকেই কিন্তু শব্দ শুনেছে। হয়তো ইঁদুর ভেতরে ঢুকে গিয়েছিল, ইঁদুর শব্দ করেছে। মিসির আলি কলসি দেখার জন্যে কোনো রকম আগ্রহ বোধ করলেন না। শুধুমাত্র নাজনীনের মন রক্ষার জন্য সঙ্গে গেলেন। দোতলার উত্তরের সবচেয়ে শেষের ঘরটির তালা খুলল নাজনীন। মিসির আলির শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। কলসির কারণে নয়। এ ঘরে কয়েকটি পুরানো পেইন্টিং আছে। তাদের একটিতে খালি গায়ে একটি লোক ঘোড়ার পিঠে বসে আছে। তার পরনে কালো রঙের প্যান্ট, চোখে সোনালি চশমা, শুকনো ধরনের একটি কঠিন মুখ। নাজনীন, এ ছবিটা কার? আমার দাদার বাবা। উনি খালি গায়ে ঘোড়ায় চড়তেন। নাম কি ওর? মাসুক চৌধুরী। ওর সম্পর্কে আর কি জানো তুমি? বিশেষ কিছু জানি না। শুনেছি খুব অত্যাচারী ছিলেন। তারপর একদিন সন্ধ্যাবেলা ঘোড়ায় চড়ে আসছিলেন, হঠাৎ প্রজারা তাকে ঘিরে ফেলে। তারপর? তারপর আবার কি? মেরে ফেলে, লোহার রড দিয়ে পিটিয়ে মারে। চাচা, এই দেখুন কলসি। আবার কি যেন লেখাও আছে গায়ে। চেষ্টা করে দেখুন পড়তে পারেন কিনা। পালি ভাষায় লেখা। লেখাপড়ার ব্যাপারে তিনি বিন্দুমাত্র উৎসাহ বোধ করলেন না। ঠান্ডা গলায় বললেন, তোমার দাদার বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে মারে? হ্যাঁ। ওর কথা এত জিজ্ঞেস করছেন কেন? এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা, ফিরোজ কি এই ঘরটি দেখেছে? সে কি এই ঘরে ঢুকেছিল? জি না। কি করে বুঝলে ঢোকেনি? কারণ ঘরটা তালা দেওয়া থাকে। এই তালার একটিমাত্র চাবি, সেই চাবি থাকে আমার কাছে। জানালা টানালা দিয়ে ঘরে ঢোকার কোনো উপায় নেই, তাই না? উহু। আর থাকলেই শুধু শুধু জানালা দিয়ে ঢুকতে যাবেন কেন? কি আছে এই ঘরে? মিসির আলি দাঁড়িয়ে রইলেন ছবির সামনে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তিনি জট খুলতে চেষ্টা করছেন।
কিন্তু জট খুলছে না, আরও পাকিয়ে যাচ্ছে। যদি একবার ফিরোজ এই ঘরে ঢুকতো, তাহলে সমস্ত ব্যাপারটাই অনেক সহজ হয়ে যেত। তিনি বলতে পারতেন ফিরোজ এই ছবিটি দেখেছে, তার মনে ছাপ ফেলেছে এই ছবি। পরবর্তী সময়ে ছবির মানুষটিকেই সে দেখেছে। হ্যালুসিনেশন, কত সহজ সমাধান। কিন্তু ফিরোজ এই ছবি দেখেনি। মিসির আলি বললেন, একটি মাত্র চাবি? হ্যাঁ। তুমি কি নিশ্চিত এই ঘরের দ্বিতীয় কোনো চাবি নেই? হ্যাঁ, নিশ্চিত। মিসির আলি আবার তাকালেন ছবির দিকে। তার কেন জানি মনে হলো ছবির মানুষটি তার দিকে তাকিয়ে হাসছে, বিদ্রুপের হাসি, তাচ্ছিল্যের হাসি। নীলু পত্রিকার খবরটা 4 বার পড়ল। একটা লাল কলম দিয়ে বক্স করা খবরটির প্রতিটি লাইন দাগালো। তারপর কাগজটা তার বাবাকে দিয়ে এলো। খবরটা এরকম: পুরোনো পল্টনে আতঙ্ক, স্টাফ রিপোর্টার। শুক্রবার রাত 1টার দিকে পুরানা পল্টন এলাকায় মধ্যযুগীয় নাটকের অবতারণা হয়েছে। লোহার রড হাতে এক যুবক অত্র অঞ্চলে ত্রাসের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী উক্ত যুবকটির পরনে ছিল কালো প্যান্ট, গায়ে কোনো কাপড় ছিল না। সে প্রথমে একটি রাস্তার কুকুর পিটিয়ে মেরে ফেলে এবং তারপরে গাড়ি বারান্দায় শুয়ে থাকা কিছু ছিন্নমূল মানুষকে আক্রমণ করে। সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি। চিৎকার এবং হইচই শুনে প্রচুর লোকজন জমে যায় এবং যুবকটি পালিয়ে যেতে সমর্থ হয়। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সঙ্গে আমরা যোগাযোগ করি। ফাঁড়ি কর্তৃপক্ষ জানান যে এই প্রসঙ্গে তারা কিছুই জানেন না। জাহিদ সাহেব খবরটা পড়লেন, কিন্তু তার কোনো ভাবান্তর হলো না। পত্রিকা খুললেই এ জাতীয় খবর থাকে। বাংলাদেশের কোথাও না কোথাও কেউ না কেউ ত্রাসের সৃষ্টি করছে। একবার খবর বেরুলো ছোট ছোট শিশুদের পানিতে ডুবিয়ে মেরে ফেলা হচ্ছে। একবার বেরুলো রক্তচোষার আগমন ঘটেছে। এরা কাউকে একা পেলেই ধরে বেঁধে সিরিঞ্জ দিয়ে টেনে সমস্ত রক্ত নিয়ে যাচ্ছে। খলিলুল্লাহ বলে এক লোককে নিয়ে প্রচুর হইচই হলো। লোকটির প্রধান খাদ্য নাকি মৃত মানুষের কলিজা। অবিশ্বাস্য ব্যাপার, কতটুকু সত্যি কে জানে। জাহিদ সাহেবের ধারণা এ জাতীয় খবরের বেশিরভাগই রিপোর্টাররা চা সিগারেট খেতে খেতে তৈরি করেন। মানুষের কৌতূহল জাগিয়ে পত্রিকার কাটতি বাড়ান। এ জাতীয় খবরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বেশ কয়েকটি ফলো আপ স্টোরি ছাপা হবে এবং সবশেষে একটি সচিত্র ফিচারের মাধ্যমে ঘটনার ইতি হবে। অতঃপর রিপোর্টাররা অন্য কোনো ভয়াবহ ঘটনা ফাঁদতে চেষ্টা করবেন, অজ্ঞাতনামা জন্তু বা এই জাতীয় কিছু। কিন্তু নীলু এই খবরটি এভাবে দাগিয়েছে কেন? বর্তমানে নীলুর কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে। সে কি সেই ক্ষমতার কারণেই কিছু আঁচ করছে? দুপুরবেলা খাবার সময় জাহিদ সাহেব প্রসঙ্গটা তুললেন। হালকা গলায় বললেন, পুরানা পল্টনে আতঙ্ক, এই খবরটা তুই দাগিয়েছিস কেন? নীলু জবাব দিল না, তার মুখ থমথমে। জাহিদ সাহেব বুঝলেন নীলু এখন কোনো কথারই জবাব দেবে না। মাঝে মাঝে সে এরকম চুপ করে যায়, প্রয়োজনীয় কথাটাও বলে না। জাহিদ সাহেব মেয়ের দিকে আর চোখে তাকিয়ে নিজের মনে বললেন, দরজা টরজা ভালো মতো বন্ধ করে ঘুমানো উচিত। বলা তো যায় না, পল্টনার কাঁঠাল বাগান খুব একটা দূরের ব্যাপার না। তার এসব বলার উদ্দেশ্য হচ্ছে মেয়েকে আলোচনায় টেনে আনা। কিন্তু নীলু একটি কথাও বলল না। খাওয়ার মাঝখানেই সে উঠে চলে গেল। জাহিদ সাহেব যা ভেবেছিলেন তাই। ফলো আপ স্টোরি ছাপা হয়েছে। খবর চলে এসেছে প্রথম পাতায়। আকর্ষণীয় শিরোনাম, নগ্নগাত্র বিভীষিকা, স্টাফ রিপোর্টার। 1 জুলাই শনিবার পুরানা পল্টন এলাকায় ত্রাস সৃষ্টিকারী যুবক আজ আবার গভীর রাতে দেখা দিয়েছে। যথারীতি তার হাতে ছিল লোহার রড। এবার তার রডের আঘাতে রাহেলা নাম্নী এক পতিতা গুরুতর আহত হয়। তার ডান হাত এবং পাঁজরের দুটি হাড় ভেঙে যায়।
তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাহেলার বর্ণনা অনুযায়ী রাত আনুমানিক 2 ঘটিকার সময় নগ্নগাত্র যুবক একটি সূচালো লোহার রড নিয়ে উপস্থিত হয় এবং নীলু আজও খবরটির চারদিকে লাল পেন্সিল দিয়ে দাগ দিল। তারপর বাবাকে খবরের কাগজটি দিয়ে বলল, বাবা, আমাকে একটা কাজ করে দেবে? নিশ্চয়ই দেব। কাজটা কি? মিসির আলি স্যারকে চিঠি লিখেছি, ওইটি তাকে পৌঁছে দেবে। তিনি অবশ্যই ঢাকায় এখনো ফেরেননি। তুমি দরজার নিচ দিয়ে দেখে আসবে, যাতে আসামাত্র পেয়ে যান। জাহিদ সাহেব বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকালেন। নীলু বলল, স্যারের খুব বিপদ। খালি গায়ে ছেলেটি স্যারকে মেরে ফেলবে, তাকে সাবধান করা দরকার। বলিস কি? আমি যা বলছি ঠিকই বলছি। তুমি এক্ষুনি যাও, খামের উপর ঠিকানা লেখা আছে। আমি নিজেই যেতাম, কিন্তু আমার ভালো লাগছে না। জাহিদ সাহেব দেখলেন খামের উপর পুরানা পল্টনের ঠিকানা লেখা। পুলিশ কমিশনার রাত 11টায় পুরানা পল্টন এলাকায় এলেন। থমথম করছে চারদিক। একটি ভিখারিকেও দেখা গেল না, দোকানপাট পর্যন্ত বন্ধ। তিনি লক্ষ্য করলেন একতলার বাসিন্দাদের প্রায় সবাই এই প্রচণ্ড গরমেও জানালা বন্ধ করে শুয়েছে। আতঙ্কের মতো ভয়াবহ কিছুই নেই, এবং পুলিশের শাস্ত্রে আতঙ্কগ্রস্ত মানুষের মতো ভয়াবহ কিছুই নেই। মিছিলের মানুষজন হঠাৎ ক্ষিপ্তের মতো পুলিশের গাড়িতে ঝাঁপিয়ে পড়ে, কারণ রাইফেল হাতে পুলিশকে দেখে তারা আতঙ্কগ্রস্ত হয়। সাজ্জাদ হোসেন গাড়ি থেকে নেমে সিগারেট ধরালেন। এ অঞ্চলে টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি অপেক্ষা করতে লাগলেন তাদের জন্য। কিছুক্ষণ কথাবার্তা বলবেন। হঠাৎ করেই তার মনে হলো গোরস্থানের ভিতর কিছু ফিক্সড পোস্ট সেন্ট্রি দেওয়া দরকার। লুকিয়ে থাকার জন্য গোরস্থান হচ্ছে আদর্শ জায়গা। কেউ কিচ্ছু টের পাবে না। একসময় আত্মগোপনকারী দেওয়াল টপকে ঝাঁপিয়ে পড়বে অসতর্ক পথচারীর ওপর। 3জন পুলিশের একটি টহল দল আসছে গল্প করতে করতে। সাজ্জাদ হোসেন লক্ষ্য করলেন এদের সঙ্গে টর্চ লাইট নেই, অথচ বলে দেওয়া হয়েছিল 5 ব্যাটারির একটি টর্চ লাইট যেন সঙ্গে থাকে। পুলিশ বাহিনীতে একটি কাজও কি কখনো ঠিকমতো হয়? হল্ট! 3জন দাঁড়িয়ে পড়ল এবং স্যালুট দিল। তোমরা 3জন কেন? এক একটা দলে 2জন করে থাকতে বলেছি। তৃতীয় জন এসে কিভাবে জুটল? জানা গেল এই ব্যবস্থা তারা নিজেরা করে নিয়েছে। 3জন থাকলে নাকি মনে বেশি সাহস থাকে। তোমরা কি লোহার রড হাতে একটা লোকের ভয়ে আধামারা হয়ে গেছ? একজন আনসারের সাহসও তো বেশি তোমাদের চেয়ে। ওরা কিছু বলল না। তিনি থমথমে গলায় বললেন, মেইন রোড ধরে হাঁটছ কেন? আমি বলেছি না অলিতে গলিতে থাকবে, কিছুক্ষণ পর পর বাঁশি বাজাবে। আমি 15 মিনিট এই জায়গা দাঁড়িয়ে আছি, একবারও তো তোমাদের বাঁশি শুনলাম না। বাঁশি শুনলে তো স্যার ওই বেটা সাবধান হয়ে যাবে, ধরতে পারবো না। ওই বেটার জন্যে আমার মোটেও মাথা ব্যথা নেই। বাঁশি বাজানো দরকার অন্যদের সাহস দেবার জন্য, যাতে সবাই বুঝতে পারে ভালো পুলিশ পাহারার ব্যবস্থা হয়েছে। বুঝতে পারছ? জি স্যার। আর শোনো, রাত 1টার পর যাকে দেখবে জিজ্ঞাসাবাদ করবে, খালি গায়ে হোক কিংবা কোট প্যান্ট পরাই হোক। বুঝতে পারছ? জি স্যার। সাজ্জাদ হোসেন গোরস্থানে ঢুকলেন। সন্দেহজনক কিছু কোথাও নেই। টুপি পরা 2-3জন লোক ঘোরাফেরা করছে। এরা গোরস্থানেরই লোক। তবু তিনি তাদের জিজ্ঞাসাবাদ করলেন। ওদের একজন হাসি মুখে বলল, গোরস্থানে কোনো আজে বাজে লোক ঢোকে না স্যার। গোরস্থান হইল গিয়ে আল্লাহ পাকের খাস জায়গা। সাজ্জাদ হোসেন প্রচণ্ড ধমক দিয়ে তাকে থামালেন। তার 18 বছরের পুলিশি জীবনে তিনি ভয়ঙ্কর সব অপরাধীদের গোরস্থান এবং মসজিদে লুকিয়ে থাকতে দেখেছেন। তোমরা সজাগ থাকবে এবং লক্ষ্য রাখবে। জি আচ্ছা স্যার। কাল থেকে গোরস্থানের ভেতরেও আমি পুলিশ বসাবো। জি আচ্ছা স্যার। যত শুয়োরের বাচ্চা। ওরা মুখ চাওয়াচাই করল।
পুলিশ সাহেব গালটা কাকে দিলেন বোঝা গেল না। এই লোকের মেজাজ খারাপ। গোরস্থানের ভিতরে এরকম কেউ গরম দেখায় না। এত সাহস কারো নেই। সাজ্জাদ হোসেন তার জিপ নিয়ে আরো খানিকক্ষণ এই অঞ্চলে ঘুরলেন। একটা পাগল ছাগল রড হাতে বের হয়েছে এবং সেই কারণে এ জাতীয় পুলিশি তৎপরতার কোনো মানে হয় না। কিন্তু এটা করতে হয়েছে, কারণ একজন মন্ত্রীর শ্বশুরবাড়ি এই অঞ্চলে। এমনিতেই মন্ত্রীদের যন্ত্রণায় প্রাণ বের হয়ে যায়, তার উপর ইনি হচ্ছেন নন পার্লামেন্টারিয়ান মন্ত্রী। এদের গরমই আলাদা। তিনি মন্ত্রী সাহেবের শ্বশুরবাড়ির সামনে জিপ থামালেন। বাড়ির সামনেই পুলিশ পাহারা আছে। সব কজন মন্ত্রীর শ্বশুরবাড়ির সামনে পুলিশ পাহারার ব্যবস্থা করতে হলে তো সর্বনাশ। বিশাল এক পুলিশ বাহিনী লাগবে মন্ত্রীদের আত্মীয় স্বজনদের জন্য। সাজ্জাদ হোসেনের মুখ তেতো হয়ে গেল। তিনি শব্দ করে থুতু ফেললেন। মিসির আলির বাড়িও এই অঞ্চলে। ঠিকানা সঙ্গে নেই। ঠিকানা থাকলে একবার যাওয়া যেত। মিসির আলির কাজের মেয়েটি সম্পর্কে তিনি কিছু খোঁজখবর নিয়েছেন। হারিয়ে যাওয়া বেশ কিছু মেয়ের সন্ধান পাওয়া গেছে। সেগুলো দিয়ে মিসির আলিকে আপাতত ঠান্ডা করা যাবে। সেন্ট্রি এগিয়ে আসছে। সাজ্জাদ হোসেন বললেন, কি খবর? খবর স্যার ভালোই। সব ঠিকঠাক? জি স্যার। তবে স্যার, এই বাড়ির লোকজন আমার সাথে খুব রাগারাগি করছে। কেন? এরা নাকি দুজন সেন্ট্রি চেয়েছিল, একজন দেখে রেগে গেছে। দুজন লাগবে কেন? এরা কোন দেশের মহারাজ? স্যার কি বললেন? কিছু বলিনি। যাও, ডিউটি দাও। এরা স্যার জিজ্ঞেস করছিল তোমাদের ডিউটি অফিসার কে। তাই নাকি? জি স্যার, বলছিল বেটার চাকরি খাবো। সাজ্জাদ হোসেন আবার থুতু ফেললেন। মন্ত্রীদের আত্মীয় স্বজনেরা কথায় কথায় চাকরি খেতে চায়। চাকরি ছাড়া ওদের মুখে অন্য কিছু রোচে না। শালা। সেন্ট্রি? জি স্যার। যাও, ডিউটি করো। দেখি আমি আরেকজনকে পাঠাবো। সাজ্জাদ হোসেন মনে মনে ভাবলেন, পুলিশের চাকরি করার মানেই হচ্ছে পদে পদে অপমানিত, অপদস্থ হওয়া। মিসির আলি ঢাকা পৌঁছালেন রবিবার ভোরে। দরজা খুলেই নীলুর চিঠি ভর্তি খাম পেলেন। চিঠিতে একটি মাত্র লাইন, স্যার, আপনার বড় বিপদ। কিসের বিপদ, কি সমাচার কিছুই লেখা নেই। মেয়েদের নিয়ে এই এক সমস্যা। তাদের সব চিঠিতেই অপ্রয়োজনীয় কথার ছড়াছড়ি। শুধু প্রয়োজনীয় কথাগুলোর বেলায় তারা শর্ট হ্যান্ড ভাষা ব্যবহার করে। আজ পর্যন্ত তিনি মেয়েদের এমন কোনো চিঠি পাননি যেখানে জরুরি কথাগুলো গুছিয়ে লেখা। তবে নীলু একটি কাজ করেছে। নিজের বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছে। এক্ষুনি চলে যাওয়া যায়। মিসির আলি গেলেন না। হাত মুখ ধুয়ে প্ল্যান করতে বসলেন আজ সারাদিনে কি কি করবেন। ক, হানিফার খোঁজ নিবেন। খ, ইউনিভার্সিটিতে যাবেন। গ, ফিরোজের খোঁজ নেবেন। ঘ, সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা করবেন। উম, আজমলের সঙ্গে দেখা করবেন। এই 5টি কাজ শেষ করবার পর নীলুর কাছে যাওয়া যেতে পারে। তার এমন কোনো বিপদ নেই যে এক্ষুনি ছুটে যেতে হবে। তবে কেন জানি নীলুর কাছে আগে আগে যেতে ইচ্ছে করছে। ফ্রয়েডিয়ান কোনো ব্যাখ্যা এর নিশ্চয়ই আছে। ট্রেনে আসতে আসতে ঘুমিয়ে পড়ছিলেন এবং আশ্চর্য, নীলুকে স্বপ্নে দেখলেন। স্বপ্নটি এমন ছিল যে জেগে উঠেই তার নিজেরই লজ্জা করতে লাগলো। কেবলই মনে হতে লাগলো তার পাশে বসে থাকা লোকগুলো তার স্বপ্নের ব্যাপারটা জেনে ফেলেছে। তিনি যে খানিকক্ষণ আগেই একটি রূপবতী মেয়ের হাত ধরে নদীর ধারে হাঁটছিলেন, এটা সবাই জানে। হানিফা সুস্থ, তবে অনেক রোগা হয়ে গিয়েছে। মুখ শুকিয়ে হয়েছে এতটুকু। হানিফার কাছে তিনি ঠিক সময়ে এসেছেন। আজই তার রিলিজ অর্ডার হবে। আর একদিন দেরি হলে মুশকিল হয়ে যেত। মেয়েটি ঘাবড়ে যেত, কারণ এই 7 দিন কেউ তাকে দেখতে আসেনি।
অথচ বাড়িওয়ালা করিম সাহেব বারবার বলেছেন তিনি প্রতিদিন একবার এসে খোঁজ নেবেন। আমাদের দেশের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যে কাজগুলো তারা করতে পারবে না সেই কাজগুলোর দায়িত্ব তারা সবচেয়ে আগ্রহ করে নেবে। চলো হানিফা, বাসায় যাই। চলেন। তুই তো দারুণ রোগা হয়েছিস রে বেটি। আপনিও রোগা হইছেন। অসুখে পড়ে গিয়েছিলাম রে হানিফা, অবস্থা যা দাঁড়িয়েছিল তাতে মনে হয়েছিল নিউমোনিয়াতে ধরছে। মরতে মরতে বেঁচে গেছি। তুই বস এখানে, আমি রিলিজ অর্ডারের ব্যবস্থা করি। রেসিডেন্ট ফিজিশিয়ান বললেন, হানিফা মেয়েটি আপাতত সুস্থ, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে। কেন? ওর প্রবলেমটা হার্টের একটা ভালভে। তার জন্মই হয়েছিল একটা ডিফেক্টিভ ভালভ নিয়ে। তার ছোটবেলায় ডাক্তাররা চেষ্টা করেছেন ভালভটা রিপেয়ার করতে। ওপেন হার্ট সার্জারি হয়েছে তার। কি করে বুঝলেন? মেয়েটি বলেছে? না, সে কিছু বলেনি। জিজ্ঞেস করেছিলাম, তার কিছু মনে টনে নেই। তবে আমাদের বুঝতে না পারার কোনো কারণ নেই। ওর আবার হার্ট ওপেন করতে হবে। এখানে করা যাবে? আগে যেখানে করা হয়েছিল সেখানে করলেই ভালো হয়। আমাদের এখানে এত ছোট বাচ্চাদের ওপেন হার্ট সার্জারি করার সুযোগ নেই। আপনার ধারণা ওর অপারেশনটা এদেশে হয়নি? না, এদেশে হয়নি। পশ্চিমা কোনো দেশে হয়েছে। কেন, আপনি জানেন না? জি না, আমার জানা নেই। মিসির আলী চিন্তিত মুখে হানিফাকে নিয়ে ঘরে ফিরলেন। সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা হওয়া দরকার। সে কতদূর কি করেছে জানা দরকার, বা আদৌ কিছু করেছে কিনা। কিছু না করারই কথা। এদেশের বেশিরভাগ লোকই কোনো কাজ করতে চায় না। কেন করতে চায় না এই নিয়ে কিছু ভালো গবেষণা হওয়া দরকার। কর্মবিমুখতার কারণটি কি? যদি একাধিক কারণ থাকে সেগুলোই বা কি? সাজ্জাদ হোসেনকে টেলিফোনে পাওয়া গেল না। যতবারই টেলিফোন করা হয় ততবারই খুব চিকন গলায় একজন পুরুষ মানুষ বলেন, উনি ব্যস্ত আছেন, মিটিং চলছে। মিসির আলী বিরক্ত হলেন। পুলিশরা এত মিটিং করে তার জানা ছিল না। ঘন্টার পর ঘন্টা এরা এয়ার কন্ডিশন ঘরে বসে মিটিং করার মতো সময় তো তাদের থাকার কথা নয়। এগুলো হচ্ছে কর্পোরেট অফিসগুলোর কাজ। শুধু কথা বলা, বকবক করা, কিছুক্ষণ পর পর কফি খাওয়া, সুখে সময় কাটানো যার নাম। সাজ্জাদ হোসেনের অবশ্যই সময় খুব সুখে কাটছিল না। মন্ত্রীর শাশুড়ির কল্যাণে তিনি একটি বিপজ্জনক অবস্থায় আছেন। আইজি মতিউর রহমান পিএসপির কাছে তাকে জবাবদিহি করতে হচ্ছে। আইজি মতিউর রহমান ছোটখাটো মানুষ, কিন্তু দারুণ কড়া অফিসার। পুলিশ মহলে একটি কথা চালু আছে, মতিউর রহমানের সামনে দাঁড়ালে হাতির বুকও কাঁপে। সাজ্জাদ হোসেনের বুক কাঁপছিল। মতিউর রহমান বললেন, দুজন সেন্ট্রি চেয়েছিল, দিতেন দুজন। কেন ঝামেলা করলেন? আমি স্যার দিতাম, পরে অফিসে ফিরে মনে হলো খামোখা। একজন মন্ত্রীর শাশুড়ির ইচ্ছা অনিচ্ছা অনেক বড় ব্যাপার, কেন বুঝতে পারেন না? তাছাড়া যে একজন সেন্ট্রি ছিল, সকালবেলা দেখা গেল সে ঘুমাচ্ছে। সারা রাত ডিউটি দিয়েছে স্যার, কাজেই ভোরবেলা ঘুম এসে গেছে। পুলিশ হলেও তো এরা মানুষ স্যার। এখন বলেন আমি কি করি? মিনিস্টার সাহেব ভোর 7টায় আমাকে টেলিফোন করে বলেছেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য। সাজ্জাদ হোসেন ক্লান্ত গলায় বললেন, কি আর করবেন স্যার, অ্যাকশন নিতে বলেছে, অ্যাকশন নেন। মতিউর রহমান সাহেব ফাইল থেকে একটি চিঠি বের করে বললেন, আমি মিনিস্টার সাহেবকে এই চিঠিটা পাঠিয়েছি। কি লিখেছি শুনুন। জনাব, পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আপনি আমাকে যে অ্যাকশন নেবার কথা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনাকে জানাচ্ছি যে সাজ্জাদ হোসেন পুলিশ বাহিনীর একজন দক্ষ, নিষ্ঠাবান এবং সৎ অফিসার। ৭১-এর মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়েছে।
এ জাতীয় একজন অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগের প্রয়োজন আছে। আপনার অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত হবে। তদন্তকারী অফিসার সাজ্জাদ হোসেনকে দোষী সাব্যস্ত করার পরপরই ব্যবস্থা গ্রহণের প্রশ্ন ওঠে। বিনীত। মতিউর রহমান চিঠি পড়া শেষ করে বললেন, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাঙ্কস দেবার কিছু নেই, সত্যি কথাই লিখেছি, তবে আপনার উচিত আরও ট্যাক্টফুল হওয়া। যাব স্যার। হ্যাঁ, যান। স্যার, একটা কথা বলি। বলুন। স্যার, আমার ইচ্ছে হচ্ছে কালো একটা প্যান্ট পরে খালি গায়ে রড হাতে নিয়ে যাই, ওই শাশুড়ির মাথায় একটা বাড়ি দিয়ে আসি। কথাটা বলেই সাজ্জাদ হোসেনের মনে হলো একটা বড় ভুল হয়ে গেল। আইজি এমন কোনো ব্যক্তি নন যিনি রসিকতা সহজভাবে নেবেন। কিন্তু অবাক কাণ্ড, মতিউর রহমান সাহেব হেসে ফেললেন। মুচকি হাসি নয়, হা হা করে হাসি। সাজ্জাদ হোসেনের জীবনে এটা একটা স্মরণীয় দিন। তার মনের গ্লানি কেটে যেতে শুরু করেছে। তিনি অফিসে ফিরে দুটি সংবাদ শুনলেন। 10 মিনিট পর পর কে নাকি তাকে খোঁজ করছে এবং গত রাতে নগ্নগাত্র ত্রাস একটি 6 বছরের ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। তার ডেড বডি কিছুক্ষণ আগেই রিকভার করা হয়েছে। চেনার উপায় নেই। লোহার রড দিয়ে পিটিয়ে থেতলে ফেলা হয়েছে। সাজ্জাদ হোসেন তক্ষুনি জিপ নিয়ে বেরুলেন। হ্যালো, এটা কি ফিরোজদের বাসা? হ্যাঁ। আপনি কে কথা বলছেন? আপনি কে এবং কাকে দরকার সেটা বলুন। আমার নাম মিসির আলী। ও আচ্ছা, আমি ফিরোজের মা। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আমি সপ্তাহখানেক বাইরে ছিলাম, আপনাদের খবর দিয়ে যেতে পারিনি। ও, গিয়েছিলাম 24 ঘন্টার জন্যে, ঝামেলায় পড়ে এত দেরি হলো। আমি ফিরোজের ব্যাপারেই খোঁজ নিতে গিয়েছিলাম। ও, ফিরোজ কেমন আছে? ভালো। ওকে টেলিফোনটা দিন। ওকে টেলিফোন দেওয়া যাবে না। বাসায় নেই? না। কোথায় গিয়েছে, বাইরে? হ্যাঁ। তাহলে আমি বরং রাতের বেলা একবার টেলিফোন করব। না, রাতের বেলা টেলিফোন করবেন না, ওকে পাওয়া যাবে না। কেন? ও কি রাতে ফিরবে না? না, ও ঢাকার বাইরে। ঢাকার বাইরে কোথায়? ওর মামার বাড়িতে, বরিশালে। কিন্তু আমি তো বলেছিলাম ওকে দীর্ঘদিন চোখে চোখে রাখতে হবে। কোনো উত্তর নেই। হ্যালো, বলুন। কি হয়েছে ফিরোজের? কি আবার হবে? কিছুই হয়নি, ও ভালো আছে। কিন্তু আপনার কথা শুনে আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আপনি কি দয়া করে বলবেন? ওর কিছু হয়নি, ও ভালো আছে। ও আছে তার মামার বাড়িতে, বরিশালে। হ্যাঁ, বরিশালে। আপনি ঠিক কথা বলছেন না, কারণ ফিরোজের মামার বাড়ি বরিশাল নয়। ফিরোজ সম্পর্কে যাবতীয় তথ্য আমার জানা। দয়া করে আপনি আমাকে বলুন কি হয়েছে। কিছু হয়নি, অনেকবার তো বললাম, তবু কেন বিরক্ত করছেন? ওসমান সাহেবকে দিন, তার সঙ্গে কথা বলবো। উনি বাসায় নেই। কখন ফিরবেন? জানি না কখন ফিরবেন। শুনুন আপা, আমি আসছি এই মুহূর্তে। মিসির আলি টেলিফোন নামিয়ে রেখে তক্ষুনি ধানমন্ডি ছুটলেন। কিন্তু ওসমান সাহেবের বাড়ির ভেতর ঢুকতে পারলেন না। দারোয়ান গেট বন্ধ করে বসে আছে। সে কিছুতেই গেট খুলবে না। ওসমান সাহেব এবং তার স্ত্রী কেউ নাকি বাড়ি নেই। কখন ফিরবেন তারও ঠিক নেই। মিসির আলি বললেন, ঠিক আছে, আমি বসার ঘরে অপেক্ষা করব, গেট খোলো। সাহেব আর মেম সাহেব বাড়িতে না থাকলে গেট খোলা নিষেধ আছে। মিসির আলি প্রায় 2 ঘন্টা বন্ধ গেটের ওপাশে দাঁড়িয়ে রইলেন। কোনো লাভ হলো না। নীলুদের বাসা কাছেই কোথাও হবে, ঝিকাতলা ধানমন্ডি থেকে খুব একটা দূরে নয়। মিসির আলি সেদিকেই রওনা দিলেন। ফিরোজের কথা বারবার মনে আসছে।
কিছুতেই মন থেকে তাড়াতে পারছেন না। কি হলো ছেলেটার? আর যদি কিছু হয়েই থাকে, সবাই মিলে এটা তার কাছে গোপন করছে কেন? রহস্যটা কি? রাতে ফেরবার পথে আরেকবার খোঁজ নিতে হবে। মিসির আলী নরম স্বরে বললেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। আমার এক ছাত্রী কি এ বাড়িতে? বুড়ো ভদ্রলোক বললেন, আসুন, আমি নীলুর বাবা। আমার নাম জাহিদুল ইসলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন আপনি, নীলু এসে পড়বে। ওকে খবর দিন, আমি বেশিক্ষণ থাকবো না। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হবে। জাহিদ সাহেব তার মেয়েকে খবর দেওয়ার জন্য মোটেই ব্যস্ত হলেন না। খবর দেওয়ার কিছু নেই, নীলু খবর পেয়ে গেছে। 10 মিনিট আগেই সে বলেছে, স্যার আমাদের বাসার দিকে রওনা হয়েছেন, এসে পড়বেন কিছুক্ষণের মধ্যে। নীলুর মুখ উজ্জ্বল এবং হাসি হাসি। এইসব জাহিদ সাহেবদের ভালো লাগছে না। একজন মাঝবয়সী অধ্যাপকের জন্য এত আগ্রহ নিয়ে তার মেয়ে অপেক্ষা করবে কেন? তিনি একটি সুস্থ স্বাভাবিক মেয়েকে নিজের চারপাশে চান, যার কোনো অলৌকিক ক্ষমতা নেই। কি হবে না হবে যা সে আগে থেকে বলতে পারবে না। অনিশ্চিত ভবিষ্যৎকে সে গ্রহণ করবে আর 10টি মেয়ের মতো। মিসির আলী বললেন, আমি আপনার এ বাড়িতে আগে একবার এসেছি। আনিস সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন, তার স্ত্রীকে কিছুদিন চিকিৎসা করেছিলাম। আমি জানি। আনিস সাহেব কি এখনো এ বাড়িতে থাকেন? না। অন্য কোনো ভাড়াটে এসেছে বুঝি? না, বাড়ি ভাড়া দিই না, এখন যথেষ্ট শিক্ষা হয়েছে। এ কথা বলছেন কেন? রানু মেয়েটা এ বাড়িতে না থাকলে আজ আমার মেয়ের এ অবস্থা হতো না। এত জোর দিয়ে কি তা বলা কি ঠিক? অনিশ্চিত ভবিষ্যতের কথা আমরা তো কেউ জানি না। জাহিদ সাহেব গম্ভীর হয়ে গেলেন। রোগা কালো এবং কিঞ্চিত কুঁজো হয়ে বসে থাকা এই লোকটিকে তার মোটেই পছন্দ হচ্ছে না। নীলু এই লোকটির মধ্যে কি দেখেছে? জাহিদ সাহেবের ইচ্ছা হচ্ছে উঠে চলে যেতে, কিন্তু বাইরের একটি ভদ্রলোককে একা বসিয়ে রেখে উঠে চলে যাওয়া যায় না। তিনি লক্ষ্য করলেন ভদ্রলোক সিগারেট ধরিয়েছেন, তার সামনেই অ্যাশট্রে, তবু তিনি চারদিকে ছাই ফেলছেন। কি কুৎসিত স্বভাব! এরা ছাত্রদের কি শেখাবে? নিজেরাই তো কিছু শেখেনি। মিসির আলী বললেন, আপনার আরেকটি মেয়ে ছিল, ওর কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কোথায় আছে সে? বাইরে। বিলুর প্রসঙ্গ উঠলেই জাহিদ সাহেব অনেক কথা বলেন, কিন্তু আজ এই লোকটির সঙ্গে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। তিনি উঠে দাঁড়ালেন। মিসির আলী সাহেব। জি। আমার মাথা ধরেছে, আমি একটু শুয়ে থাকব, কিছু মনে করবেন না। আমি নীলুকে পাঠিয়ে দিচ্ছি। জি আচ্ছা। জাহিদ সাহেব নীলুর ঘরে উকি দিয়ে অবাক এবং দুঃখিত হলেন। নীলুর শাড়ি বদল করেছে এবং সাধারণ শাড়ি বদলে বেগুনি রঙের চমৎকার একটি শাড়ি পরেছে। চুল বাঁধছে। এর মানেটা কি? নীলু। জি। তোর স্যার নিচে বসে আছেন। যাচ্ছি বাবা। বেশিক্ষণ ওকে আটকে রাখা ঠিক না, আকাশের অবস্থা খারাপ। বাবা, আমি তো ওকে আজ রাতে এখানে থেকে যেতে বলবো। সে কি? কেন? আমার কথা শেষ হতে অনেক রাত হয়ে যাবে, এত রাতে আমি ওকে ছাড়বো না। তাহলে দিনের বেলা বল, কাল ওকে আসতে বলে দে। বাবা, ওর সঙ্গে আজই আমার কথা বলা দরকার। একটা রাত উনি এখানে থাকলে তোমার কি কোনো আপত্তি আছে? জাহিদ সাহেব হ্যাঁ না কিছুই বলতে পারলেন না। নীলু বলল, আমাদের গেস্ট রুমটা ঠিকঠাক করে রেখেছি, উনি সেখানেই থাকবেন। তুমি এত গম্ভীর হয়ে আছো কেন বাবা? আপত্তি থাকলে বলো। আমার আপত্তি আছে। আমার আপত্তি আছে। আপত্তিটা কেন? ওই ভদ্রলোকের সঙ্গে তোরা তো কিসের খাতির? খাতির কিছু নেই বাবা, উনি আমার টিচার এবং চমৎকার একজন টিচার। আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে।
তার প্রতি আমার অন্যরকম একটা শ্রদ্ধা আছে। এজন্যই কি এত শাড়ি গয়না পরে সাজতে শুরু করেছিস? না বাবা, সেজন্য সাজছি না। তুমি যা ভাবছো তাও ঠিক না। আমি এত সাজগুজ করছি কারণ স্যার রিক্সা করে আসতে আসতে ভাবছিলেন আমাকে দেখবেন বেগুনি রঙের একটা শাড়ি পরা অবস্থায়। কাজেই আমি এইভাবে সেজেছি। রহস্যময় সব কিছুতে স্যারের অবিশ্বাস আছে, আমি সেটা দূর করতে চাই। চলে যেও না বাবা, আমার কথা এখনো শেষ হয়নি। এই স্যার রানু আপার ব্যাপারটা খুব ভালো জানেন। রানু আপার রহস্যের সঙ্গে আমার রহস্যের একটা মিল আছে। সেই মিল নিয়ে স্যারের সঙ্গে আমি কথা বলবো। নীলু দম নেওয়ার জন্য থামলো। জাহিদ সাহেব কি বলবেন ভেবে পেলেন না। বাবা, বলো। স্যার যদি আজ এ বাড়িতে গেস্ট রুমে থাকেন, তোমার কি খুব বেশি আপত্তি হবে? না। আমি যখন স্যারের সঙ্গে কথা বলবো তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে থাকতে পারো। না, আমি শুয়ে থাকবো। আমার মাথা ধরেছে। না বাবা, তোমার মাথা ধরেনি। তুমি আমার স্যারকে খুবই অপছন্দ করছো বলে এরকম করছো। বাবা, তোমাকে শুধু একটা কথা বলি, মানুষ হিসেবে উনি প্রথম শ্রেণীর। তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না? বিশ্বাস করবো না কেন? করছি। না, তুমি করছো না, তাতে অবশ্য কিছু আসে যায় না। তবে তুমি যদি বিশ্বাস করতে তাহলে আমার ভালো লাগতো। ঠিক আছে বাবা, তুমি যাও শুয়ে থাকো। রাত 10টার সময় টেবিলে ভাত দেব, তখন তোমাকে ডাকবো। নীলু বসার ঘরে ঢুকলো নিঃশব্দে। মিসির আলি চাঁপা ফুলের হালকা একটা সুবাস পেয়ে চমকে গেলেন। নীলু বলল, কেমন আছেন স্যার? তিনি কোনো জবাব দিতে পারলেন না। তার দারুণ অস্বস্তি ও লজ্জা লাগতে লাগলো। একটা বিব্রতকর অবস্থা। কারণ তিনি রিকশায় আসতে আসতে নীলুকে যেভাবে দেখবেন কল্পনা করেছিলেন, সে ঠিক সেভাবেই সেজেছে। কাকতালীয় মিল বলে একে উড়িয়ে দেওয়া যাবে না। দুটি কারণে এরকম হতে পারে। হয়তো নীলু এরকম সেজে বসেছিল, তিনি তার ইএসপির মাধ্যমে তা টের পেয়েছেন। এটা সম্ভব নয়, কারণ মিসির আলি খুব ভালো করেই জানেন তার কোনো ইএসপি ক্ষমতা নেই। দ্বিতীয় কারণটি যদি সত্যি হয়, তাহলে বড় অস্বস্তির ব্যাপার হবে। তিনি রিকশায় আসতে আসতে যা ভাবছিলেন, নীলু তা টের পেয়েছে এবং সেইভাবে সেজেছে, এরকম হবার সম্ভাবনা অনেক বেশি। মিসির আলি রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। তার মনে নীলু সম্পর্কে যেসব কল্পনা আছে তা তিনি আড়াল করে রাখতে চান। বিশেষ করে ট্রেনে আসতে যে স্বপ্নটা দেখেছেন, এটি যদি নীলু টের পায় তাহলে বড় লজ্জার ব্যাপার হবে। তিনি মনে মনে বললেন, দেখো নীলু, স্বপ্নের উপর আমার হাত নেই। স্বপ্ন হচ্ছে স্বপ্ন। কিন্তু মনোবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে তিনি জানেন স্বপ্ন শুধু স্বপ্ন নয়, অবচেতন কামনা বাসনার ছবি। তিনি তাকালেন নীলুর দিকে। মেয়েটির মুখে হাসি। ছোটদের দুষ্টুমি দেখে বড়রা যেরকম হাসে সেরকম। নীলু বলল, স্যার চলুন, আমরা বারান্দায় গিয়ে বসি। আমি বেশিক্ষণ বসবো না নীলু, আকাশের অবস্থা ভালো না, ঝড় হবে। হলে হবে, ঝড় বৃষ্টি নিয়ে ঠিক এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে না। বারান্দায় অন্ধকার, সেখানে পাশাপাশি দুটি বেতের চেয়ার দেয়া আছে। গ্রিল থাকা সত্ত্বেও বারান্দায় বসে অনেকখানি আকাশ দেখা যায়, যে আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। মিসির আলি বললেন, কি বলবে তুমি বলো। নীলু বলল, আপনি একবার ক্লাসে ইএসপির উপর বলেছিলেন, আপনার মনে আছে? আছে। আমার এবং কয়েকজন বন্ধুর ইএসপি আছে কিনা তা পরীক্ষা করলেন, মনে আছে? হ্যাঁ মনে আছে, জেনার কার্ড দিয়ে পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা কেউ পাশ করতে পারিনি। তার মানে আমাদের কারোরই এক্সট্রা সেন্সরি পারসেপশন ক্ষমতা নেই। হুম, তা ঠিক, যাদের লজিক খুব তীক্ষ্ণ তাদের এটা থাকে না। নিম্ন শ্রেণীর প্রাণীদের যাদের লজিক খুব দুর্বল তাদের থাকে।
স্যার, আমি জানি না আমি এখন একটি নিম্ন শ্রেণীর প্রাণী কিনা, কিন্তু আমার ইএসপি ক্ষমতা অনেক বেশি। ঠিক এই মুহূর্তে আপনি কি ভাবছেন তা আমি বলে দিতে পারি। নীলু বলতে বলতে হেসে ফেলল এবং হাসি ঢাকার জন্য অন্যদিকে মুখ ফেরালো। মিসির আলি খুব লজ্জায় পড়ে গেলেন, কারণ তিনি একটি আপত্তিকর ভাবনা ভাবছিলেন। তিনি ভাবছিলেন নীলুর সঙ্গে রিক্সা করে যাচ্ছেন, প্রচণ্ড বৃষ্টিতে দুজনেই ভিজে জবজবে, হুড তোলা এবং পর্দা ফেলা। রিক্সাওয়ালা বাতাস কাটিয়ে বহু কষ্টে এগুচ্ছে, তিনি নীলুর হাত ধরে আছেন। স্যার, বলো। শুধু শুধু আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আমরা সবাই তো একরকম কত অদ্ভুত চিন্তা করি, এটাই তো স্বাভাবিক। হুম, তা ঠিক। আমার সঙ্গে কি বলতে চাচ্ছিলে বলো। আমি বেশিক্ষণ থাকবো না, ঝড় আসবে। বলতে না বলতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো, বাতাস বইতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকারে ডুবে গেল। নীলু মৃদুস্বরে বলল, রানু আপাকে তো আপনি ভালো মতন চিনতেন, তাই না স্যার? হ্যাঁ। রানু আপার সঙ্গে আমার কি কি মিল আছে? কোনো মিল নেই। প্রতিটি মানুষই আলাদা। একজন মানুষের সঙ্গে অন্য একজন মানুষের মিল থাকে সামান্যই। কিন্তু রানু আপার অসম্ভব ইএসপি ক্ষমতা ছিল, ছিল না? তা ছিল। আমারও আছে, আছে না? হ্যাঁ, আছে। রানু আপা কি কখনো আপনাকে বলেছিল তার ভেতরে একজন দেবী বাস করেন? বলেছিল। আপনি বিশ্বাস করেননি? না, করিনি। এইসব ছেলে মানুষের জিনিস বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। আমার যথেষ্ট বয়স হয়েছে। স্যার, রানু আপা যা বলতো, এখন আমি যদি তাই বলি আপনি বিশ্বাস করবেন না? না। পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার আছে স্যার। একসময় ঝড় বৃষ্টিকেও রহস্যময় মনে করা হতো, এখন করা হয় না। মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি রহস্যময়তাকে সরিয়ে দিচ্ছে। এই পৃথিবীতে যত অলৌকিক ব্যাপার আছে, তার প্রতিটির পেছনে আছে একটি লৌকিক ব্যাখ্যা। মিসির আলি সিগারেট ধরালেন এবং বক্তৃতার ভঙ্গিতে বলতে লাগলেন, দেখো নীলু, তুমি বলছো তোমার ভেতর একজন দেবী আছেন। সেই দেবী যদি এই মুহূর্তে তোমার ভেতর থেকে বের হয়ে আসেন এবং আমাকে বলেন, এই যে মিসির আলি সাহেব, তাহলেও আমি ব্যাপারটি বিশ্বাস করব না। আমি খুঁজবো একটা লৌকিক ব্যাখ্যা। কি হবে সেই ব্যাখ্যা? আমি যা দেখব, মনোবিজ্ঞানের ভাষায় তার নাম হ্যালুসিনেশন। কিছু কিছু ড্রাগস আছে যা খেলে হ্যালুসিনেশন হয়, যেমন এলএসডি। ইংল্যান্ডে আমি এক ছাত্রকে দেখেছিলাম, সে এলএসডি খেত যীশুখ্রিস্টকে দেখার জন্যে। এলএসডি খেলেই সে যীশুখ্রিস্টকে দেখতে পেত। তুমি বুঝতেই পারছো, সে যা দেখত তা হ্যালুসিনেশন। নীলু দীর্ঘ সময় চুপ করে বসে রইল। বৃষ্টির বেগ বাড়ছে, এক একটা বাতাসের ঝাপটা এসে গা ভিজিয়ে দিচ্ছে। তবু দুজনের কেউ নড়ল না। চারদিকে গাঢ় অন্ধকার, শুধু মিসির আলির সিগারেটের আলো ওঠানামা করছে। এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস নিশীথিনী। আজকে শুনলেন উপন্যাসটির তৃতীয় পর্ব। পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের গল্প পাঠ কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।